আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। সে তার চেকআপ করানোর জন্য স্কুটি দিয়ে যাচ্ছিল আর তার স্কুটিটাকে কয়েকটা গাড়ি ফলো করছিল। লি হসপিটালে যায় আর তার স্কুটিটাকে পার্কিং করে। তখন গাড়িগুলো থেকে তার তিনজন বড় ভাই বের হয়, তার কাছে আসে। লি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? ছোট ভাই বলে, আমি আমার ভাগ্নির জন্য গিফট এনেছি। লি বলে, তুমি কিভাবে জানো যে এটা ছেলে নাকি মেয়ে? ভাই বলে, আমি শিওর এটা মেয়ে হবে, তাই আমি তার জন্য সব ব্যবস্থা করে ফেলেছি। তখন লি ভাবে, কিছু বছর আগের দুর্ঘটনার জন্য আমাকে পড়ালেখা ছেড়ে দেশে আসতে হয়েছে আর হাজবেন্ডের সঙ্গে কাজে সাহায্য করেছি, আর এখন সবকিছু ঠিক হয়ে গেছে। লি হসপিটালে যায় আর তার চেক আপ করে। তখন ডক্টর তাকে বলে, পরের বার তুমি তোমার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে আসবে। লি বলে, সে কাজে অনেক বেশি বিজি থাকে, তাই আমি তাকে বিরক্ত করতে পারবো না। আর সে বাইরে এসে পড়ে। বাইরে সে তার হাজবেন্ডকে একটা মেয়ের সঙ্গে দেখে আর তাকে কল করে, কিন্তু তার হাজবেন্ড কলটাকে ধরে না। এতে লি অনেক বেশি কষ্ট পায় আর সে নিচে বসে যায়। ডক্টর তাকে সামলায় আর বলে, এই সময় তোমাকে তোমার হাজবেন্ডের সঙ্গে থাকা উচিত। পরের দিনে লি তার বাসায় আসে আর বাসার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সে দেখতে পায় যে সেনের বোন কিছু ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করছিল। লি এসে তাকে থামায়। সিস্টার বলে, তুমি নিজেকে কি ভাবো? আর তুমি অনেক বছর যাবত এইখানে থাকছো আর ফ্রির খাবার খাচ্ছ, আর আমি যখন তোমাকে ভাবি বলে তুমি কি অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যাও নাকি? লি বলে, আমি তোমার ভাইয়ের ওয়াইফ আর আমি তোমাকে সবসময় আমার ছোট বোনের মতোই ট্রিট করেছি, আর তুমি আমার সঙ্গে এমনটা করছো। সিস্টার বলে, আমার ভাই অনেক তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিবে। তখনই ওইখানে রিয়ার হাজবেন্ড আসে আর তার সঙ্গে ছা ছিল, আর ছেলেটা এসেই তার হাজবেন্ডকে বাবা বলে ডাকে। যা বলে, আমি তোমাকে বলেছি না বাইরের কারো সামনেই বাবা বলে ডাকবে না। লি বলে, সে কে? সিস্টার বলে, সে ভাইয়ের ছোটবেলার ফ্রেন্ড আর আজকে থেকে সে এইখানেই থাকবে। তখন স্যান তার সিস্টারকে ধমকি দেয়। সে বলে, এই লিডাকে আমি একদমই পছন্দ করি না। স্যান বলে, আমার তার হসপিটালে ট্রান্সফার হয়েছে আর আমি এই সিটিতে নতুন, আমি এখানে কিছুই চিনি না আর আমার কাছে কোনো বাসা নেই। তখন সে তার সিস্টারকে কিছু গিফট দেয়। স্যান বলে, এই বাচ্চাটা আর তার মা কিছুদিন যাবত আমাদের বাসার মধ্যে থাকবে, তাই তোমার বেশি ভাবার দরকার নেই। লি বলে, আমি এটা হতে দিব না আর আমি কি এটা মেনে নিব যে তুমি তার সঙ্গেই থাকবে? তখন স্যান বাচ্চাটাকে বাইরে পাঠিয়ে দেয় আর লিকে বলে, লেয়ানের ছোটবেলা থেকে হাড়ের সমস্যা, তাই তুমি তাকে বিরক্ত করবে না, তাই তাকে বেশি বিরক্ত করবে না। আর ছাও বলে, ছোটবেলা থেকেই তার বাবা নেই আর তার বন্ধুরা তাকে অনেক বেশি বুলি করতো, কিছুদিন পরে আমি বাইরে র্যান্ডে থাকা শুরু করে দিব। এটা বলেই সে ওইখান থেকে যেতে লাগে। তখন সে তাকে থামায় আর লিকে বলে, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। লি বলে, এখন তুমি তোমার নতুন ফ্যামিলির সঙ্গে থাকো। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই ওই বাচ্চাটা লিয়ের সঙ্গে কথা বলতে লাগে আর ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যায় আর সবাইকে ডেকে ওইখানে আনে আর বলতে লাগে, উনি আমাকে নিচে ফেলে দিয়েছে। তখন স্যান তার উপরে অনেক বেশি চিৎকার করতে লাগে যে, তুমি তো এখন একটু বেশি করে ফেলেছ। স্যান তার বাচ্চাটাকে অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করতে বলে। বাচ্চাটা তার চোখ বন্ধ করে আর স্যান তাকে হসপিটালে নিয়ে যেতে লাগে। তখন লি তার পা ধরে। তখন স্যান তাকে ইগনোর করে ওইখান থেকে যেতে লাগে। তখন লি তার ভাইদেরকে কল করে আর তার চারদিকে অনেক বেশি ব্লাড ছিল। ভাইরা এসে তাকে হসপিটালে নিয়ে যায়। তখন লি অনেক বেশি চিৎকার করছিল আর তার মায়ের কথা মনে পড়ে। ভাইরা বলে, আমরা তোমার সঙ্গে আছি আর তুমি তোমার বড় ভাইকে বিশ্বাস করো তো। আর সে ভিতরে অপারেশন রুমে চলে যায়। নার্স বাইরে আসে আর বলতে লাগে, এই মেয়ের হাজবেন্ডকে তাকে এই পেপারের মধ্যে সই করতে হবে। ছোট ভাই তখন স্যানকে কল করে আর স্যান কলটাকে কেটে দেয় আর ভাই পেপারটাকে নিয়ে সই করে দেয়। অন্যদিকে স্যান লিয়ের ব্যাপারে ভাবছিল আর তাকে কল করতে যাচ্ছিল। তখন ঝাউ তাকে অজুহাত দিয়ে থামিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে জানতে পারে যে এইখানে লিন নামে একটা লেডিও ভর্তি আছে আর সে তখন তাড়াতাড়ি করে তাকে খোঁজার জন্য চলে যায়। সে ওই রুমে চলে যায় যে রুমে লি ছিল আর সে দেখতে পায় যে বেডের মধ্যে রোগীটার মুখটা কভার করা আর ভাবতে লাগে লি মারা গেছে না তো। আর সে তাকে দেখার জন্য তার কাছে যায়। তখনই একটা ছেলে আসে আর বলে, এটা আমার মা। স্যান নার্সকে জিজ্ঞাসা করে, এই রুমে যে মেয়েটা ছিল সে এখন কোথায় আছে? নার্স বলে, তাকে এইখান থেকে বড় একটা হসপিটালে নিয়ে গেছে। তখনই আমরা লিকে অন্য হসপিটালে দেখতে পাই আর তার সঙ্গে তার ভাইরা ছিল। ভাই তার বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি ছিল আর বলছিল যে ফিউচারে তার সঙ্গে কি কি করবে। তার ভাই ডক্টরের সঙ্গে দেখা করতে চায়। তখনই এখানে স্যাং আসে। লি তাকে দেখে অবাক হয় আর রেগে তার উপরে চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হলো
এইখানে আসার? স্যাং বলে আমি তোমার হাজবেন্ড। লি বলে একদমই না, যখন আমার প্রয়োজন ছিল তখন তো তুমি আমার পাশে ছিলে না, আর এখন এইখানে এসেই বা কি লাভ? স্যাং বলে আমি আমার বাচ্চাকে এইখানে দেখার জন্য এসেছি। লি তার বাচ্চাটাকে দেখতে দেয় না আর বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই। এটা শুনে শ্যান অনেক বেশি রেগে যায় আর লি চিৎকার করতে লাগে। সে তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিব না। লি বলে আমি তো তোমার থেকে ডিভোর্স নিয়েই ছাড়বো। শ্যান বলে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেই তাহলে তুমি কোথায় থাকবে? লি বলে আমার কাছে আমার বাইরা আছে আর আমি তাদের সঙ্গেই থাকবো, কিন্তু সিন তবুও তাকে ডিভোর্স দেওয়ার থেকে বারণ করে দেয় আর তার হাত ধরে টানতে লাগে। তখন এখানে লিয়ের ভাই এসে পড়ে আর তাকে তার থেকে দূর করে আর সিনের উপর চিৎকার করে বলে যখন আমরা তোমাকে ডেকেছি তখন তুমি এইখানে আসোনি, এখন তোমার এইখানে এসে কোনোই লাভ নেই। আর তাদের দুজনের মাঝখানে ঝগড়া হতে লাগে। লিয়ের ভাই চাইছিল যে সে এইখান থেকে চলে যাক, কিন্তু স্যান যেতে চাইছিল না। লি বলে ভাই আমি তার থেকে ডিভোর্স চাই কারণ সে আমার সঙ্গে চিট করেছে। সিন চিৎকার করে বলে আমি চিট করিনি। তখন লিয়ের ভাই তাকে একটা পাঞ্চ করে আর চুপচাপ তুমি আমার ফোনকে ডিভোর্স দিয়ে দাও। পরে সিনে আমরা তাদেরকে ডিভোর্স অফিসে দেখতে পাই। অফিসার জিজ্ঞাসা করে আপনারা কি একে অপরকে ডিভোর্স দিবেন? তখন লি হ্যাঁ বলে দেয়, কিন্তু সিন হ্যাঁ বলতে একটু সময় নেয়, কিন্তু ফাইনালি তাদের ডিভোর্স হয়ে যায়। তখন ওইখানে ছাই এসে পড়ে আর তারা অনেক বেশি খুশি ছিল যে তাদের ডিভোর্স হয়ে গেছে। তখন ওইখানের লোকেরা কথা বলা বলি করতে লাগে যে এই লোকের আগে ওয়াইফ ছিল আর সে মিস্টেজ নিয়ে এসেছে। এটা শুনে স্যানের অনেক বেশি খারাপ লাগে আর তার রাগ ওঠে। স্যানের ফোন লিকে বলে তোমার এখন ডিভোর্স হয়ে গেছে তাই তোমার এত বেশি নাটক করার দরকার নেই। তোমার কাছে না আছে বাড়ি, না আছে টাকা, আর এখন তো তোমাকে গ্রুপও সাপোর্ট করবে না। আর তুমি এটা ভেবে রেখো না যে গ্রুপ তোমাকে সাপোর্ট করবে, টাকা দিবে, কারণ তুমি যা করেছ এটার জন্য তুমি কিছুই পাবে না। লি বলে আমার তোমাদের কিছুই দরকার নেই আর আমার কাছে অনেক কিছুই আছে। তখন এইখানে লিয়ের ভাই আসে আর বলে ফাইনালি এই ঝামেলাটা সরলো। তারা ওইখান থেকে যেতে লাগে। তখন স্যান এসে তাকে পিছন থেকে থামায় আর বলে আমাদের ডিভোর্স হয়ে গেছে তাই তুমি এখন আমার বেবিটাকে আমাকে দিয়ে দাও। লি তাকে বারণ করে দেয়। সিন বলে আমি তার বাবা আর আমি তাকে নিয়ে যাবো। লি বলে আমিও তার মা আর আমি তাকে নিয়ে যাব, আর তোমার এতটাও যোগ্যতা নেই যে তুমি তাকে নিয়ে যাবে। এটা শুনে সিনের বোন রেগে যায় আর তাকে মারার জন্য হাত উঠায়। লিয়ের ভাই তাকে দূরে সরিয়ে বলে আমার বোনকে টাচ করার চেষ্টাও করবে না। সিন বলে আমরা কোনো ঝামেলা করতে চাই না, আমি শুধু আমার বেবিটাকে চাই। লি বলে চিন্তা করবে না আর তুমি তোমার বেবিটাকে পাবেও না, আর আমাদের নেফিও আমাদের সঙ্গে থাকবে। স্যান বলে যদি এমনই হয় তাহলে আমাকে লিগালি অ্যাকশন নিতে হবে আর আইন অনুযায়ী আমাকে আমার ছেলেকে দিয়ে দিতে হবে, কারণ আমি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং। লি বলে যদি তুমি আইন মানতেই চাও তাহলে ভালোভাবে মানো, কারণ বাচ্চারা ছোটবেলায় সবসময় মায়ের কাছেই থাকে। স্যান বলে বন্ধ করো। লি বলে তুমি বন্ধ করো। আর আমি আমার লাইফের 3 বছর তোমার সঙ্গে কাটিয়ে দিয়েছি আর আমার লাইফ বেটার হতে যাচ্ছে, তাই আমি তোমাদের মতো লোককে আমার লাইফের মধ্যে চাই না। আর আমি এই মহিলাটাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই না। আর সে তার ওয়েডিং রিং খুলে ফেলে দেয়। আর আমি এখন তোমার সঙ্গে কোর্টের মধ্যে দেখা করব। আর গাড়ির মধ্যে বসে তার ভাইয়ের সঙ্গে চলে যায়। পিছন থেকে স্যান চিৎকার করতে লাগে প্লিজ আমার বেবিটাকে আমাকে দিয়ে দাও। সিস্টার বলে এই মেয়েটা অনেক বেশি খারাপ। স্যান তার উপরে চিৎকার করে বলে সে তোমার সিস্টার ইন ল, তাই তুমি তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করো। সিস্টার বলে আপনাদের ডিভোর্স হয়ে গেছে। সেন বলে আমি জানি না কিছু মাস ধরে আমার সঙ্গে কি হচ্ছে, কিন্তু আমি লিকে আমার লাইফের মধ্যে আবারও ফিরিয়ে আনবো। সিস্টার বলে আপনি যদি তাকে ফিরিয়ে আনেন তাহলে জোয়ের কি হবে? জো বলে সে আমার বাচ্চাকে ড্রাগ দিয়েছিল, আর তুমি এমন ধরনের মহিলাকে তোমার লাইফের মধ্যে কিভাবেই বা আনতে পারো? আর তুমি যদি তাকে তোমার লাইফে নিয়ে আসো তাহলে আমার কি হবে? তাহলে আমি কোথায় যাব আর আমার বাচ্চারই বা কি হবে? সে বলে আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার আর তোমার বাচ্চার খেয়াল রাখবো, আর আমি মিংকেও প্রমিস করেছিলাম। সিস্টার বলে কাকে? তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই স্যান আর তার বেস্ট ফ্রেন্ডের। বেস্ট ফ্রেন্ড বলে আমি বিয়ে করে ফেলেছি আর আমার একটা ছেলেও আছে। স্যান বলে কি? আর তুমি এই ব্যাপারটা আমাকে আগে কেন বলনি? স্যান বলে কারণ আমরা অফিসিয়ালি বিবাহিত ছিলাম না। স্যান বলে আমিও বিয়ে করে ফেলেছি আর অনেক তাড়াতাড়ি আমার একটা বেবি হবে। তারা দুজন একসঙ্গে কথা বলছিল আর ভাবছিল যে ফ্যামিলিকে কিভাবে সামলানো যায়। তখনই তাদের গাড়ির সামনে একটা বাইক নিয়ে ছেলে আসে আর তার বেস্ট ফ্রেন্ডকে শুট করে দেয়, আর সে ওইখানেই মারা যায়। আর আমরা স্যানকে হসপিটালে দেখি। তার মৃত্যুর পরে জো যখন তার সঙ্গে দেখা করে তখন সে কান্না করতে লাগে আমার কি হবে, আর আমরা তো অফিসিয়ালি ম্যারেড ছিলাম না। তখনই শ্যান বলে তুমি আমার বাসায় চলো আর আমরা সবকিছু সামলে নিব। তখনই জো তার থেকে প্রমিস নেয় যে তুমি আমার ব্যাপারে কাউকেই কিছুই বলবে না। প্রেজেন্টে তার সিস্টার জিজ্ঞাসা করে তুমি কার ব্যাপারে কথা বলছো? শ্যান বলে কিছু না, আর এটার জন্যই সে কাউকে কিছু বলতে পারছিল না।
অন্যদিকে লি তার ভাইদের সঙ্গে তাদের বাসায় আসে। সে বাসায় আসে আর সব সার্ভেন্টরা তাকে মাথা নিচু করে সম্মান জানায়। তার ভাই ক্লেপ করে সব সার্ভেন্টদেরকে ডাকে আর অনেকগুলো ড্রেস তারা লাইনে লাগিয়ে দেয়। লি বলে এইগুলো কি? ভাই বলে এইগুলো আমার নেফিউর জন্য, আর সে তাকে কোলে উঠিয়ে নেয় আর তার জন্য অনেকগুলো হ্যান্ডব্যাগ আর ব্যাসলেট নিয়ে এসেছিল। এগুলো দেখেও সে খুশি হয় আর ভাই জিজ্ঞাসা করে পরে কি করবে, তুমি কি কিছু ভেবেছ? লি বলে ওই লোকটা আমার 3 বছর শেষ করে দিয়েছে আর সে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে আর আমার থেকে আমার ডলারকেও কেড়ে নিতে চায় আর আমি তাকে শেষ করে ফেলতে চাই। ভাই বলে জয়ের নিউ প্রজেক্টটা আমাদের কোম্পানির সঙ্গে, কিন্তু সে এটা জানে না যে এটা আমাদের কোম্পানি। সে শুধু এটা জানে যে সে লি গ্রুপের সঙ্গে কাজ করবে। লি বলে ঠিক আছে, তুমি আমাকে ওইটা সামলাতে দাও। ভাই বলে আমি ওই কোম্পানিটা তোমার নামেই দিয়ে দিচ্ছি, তুমি ওইটার সিও, তোমার যা ইচ্ছা করে তুমি তাই করো। লিন বলে একদমই চিন্তা করবেন না, আমি ওই লোকটার থেকে অনেক ভালোভাবে প্রতিশোধ নিব। পরের সিনে আমরা সবাইকে কন্ট্যাক্ট সেরিমনিতে দেখতে পাই। সিনের সিস্টার বলে যাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট সই হবে, শুনেছি যে তারা এই সিটের অনেক বড় একটা ফ্যামিলি থেকে বিলং করে আর তাদের বাবার মৃত্যু হয়ে গেছে, 3টা ভাই আর একটা বোন, আর তারা 4 জনে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তার সিস্টার এটা প্ল্যানিং করতে লাগে যে 3 জন ভাইয়ের থেকে একজনের সঙ্গে সে বিয়ে করে নিবে আর তাদের সঙ্গে সেও বড়লোক হয়ে যাবে। সেন বলে তোমার আইডিয়াটা ভালো, এটাকে ট্রাই করা উচিত, হতেও পারে যে তুমি এটাতে সফল হয়ে গেলে। তখন এখানে সেন আসে আর তাকে দেখে তার সিস্টার টপিক চেঞ্জ করে ফেলে আর লিয়ের কথা বলতে লাগে আর তার ভাইকে বলে তুমি লিয়ের সঙ্গে বেশি দেখা করবে না আর ঝাউকে বিয়ে করে নাও। সিং তার ফোনের উপরে চিৎকার করে আর বলে সে তোমার সিস্টার ইন ল আর আমি আমার সমস্যাগুলো নিজেই হ্যান্ডেল করতে পারবো। সিস্টার এতে রেগে যায় আর ওই মেয়েটা তার সামনে ভালো সাজার জন্য তার ফোনকে চুপ করায় আর ভাবে আমি সেনের সঙ্গে বিয়ে করব আর লিকে তার লাইফের মধ্যে আসতে দিব না। সেরেমনির বাইরে একটা গাড়ি থামে আর ওটা থেকে লিনের ভাইরা বের হয়। লিনও তাদের সঙ্গে ওইখানে আসে আর আমরা তাদের এন্ট্রি দেখতে পাই। লিনের ভিতর আসে দেখে তারা অবাক হয়ে যায় যে তারা এখানে কি করছে। সিস্টার সামনে এসে বলে তোমার মতো মেয়ে এত বড় পার্টির মধ্যে কি করছো, আর তাকে উল্টাপাল্টা কথা বলতে লাগে। তখনই সিন ওইখানে আসে আর তার সিস্টারের উপরে আবারও চিৎকার করে আর লিনকে বলে আজকে আমার কন্ট্যাক্ট সই আর তুমি এই ভালো দিনে এইখানে কি করছো, তুমি কি এটাকে নষ্ট করতে এসেছো? তখন লিন হাসে। ম্যানেজার এসে লিনকে বলে হ্যালো ম্যাডাম। এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। সিস্টার ম্যানেজারকে বলে তুমি তার মতো মেয়েকে এত সম্মান দিয়ে কথা কেন বলছো? ম্যানেজার তাকে চুপ করিয়ে দেয় আর বলে তোমরা কি জানো না যে ফ্যামিলির সঙ্গে তোমরা তোমাদের কন্ট্যাক্ট সই করছো? ওই ফ্যামিলির সে ছোট মেয়ে। তখন তারা 3 জন ভাবে সে মিথ্যে কথা বলছে আর আমাদেরকে ফাঁসাচ্ছে। লিন বলে তোমাদের কাছে কি কোনো ইনভিটেশন কার্ড আছে? তখনই আমরা দেখতে পাই যে সে ম্যানেজারকে পটিয়ে পাঠিয়ে কার্ডটাকে নিয়ে নেয় আর লিন এটা দেখে অবাক হয় আর সে ওইখান থেকে যেতে লাগে। এটা দেখে সিস্টার রেগে যায় আর তার পিছনে গিয়ে তার হাত ধরে আর বলে তোমাদের সাহস কিভাবে হলো আমাদেরকে এটা জিজ্ঞাসা করার? লিনো তার হাতটাকে ছাড়া মেরে ফেলে দেয়। শেষে বলে তুমি এত বেশি নাটক কেন করছো? তোমার তো এখনই মেয়ে হয়েছে, তোমার কি তার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই? সে একা বাসার মধ্যে আছে আর যে কোনো কিছুই হয়ে যেতে পারে। এটাতে লি রেগে যায় আর তাকে থাপ্পড় মারে আর গ্লাস ভেঙে এটা থেকে একটা টুকরা নিয়ে তার গলার মধ্যে ধরে বলে তুমি তোমার মুখ দিয়ে আমার মেয়ের নাম নিবে না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। জিকে দেখে সেন আসে আর তাকে বলে তুমি এইসব কিছু কি করছো? তুমি শুধু এইখানে বিপদ বাড়াচ্ছ আর তুমি বাসার মধ্যে কেন চলে যাচ্ছ না? লিন বলে তুমি এই মহিলাটাকে কেন জিজ্ঞাসা করছো না যে সে আমার মেয়ের ব্যাপারে কি বলেছে? সিস্টার বলে আমি তার ব্যাপারে এমন কিছুই বলিনি আর সে ইচ্ছে করে আমাকে মারতে চায়। আমি তো শুধু এতটুকু বলেছিলাম যে তুমি এই সেরেমনিটা থেকে কেন চলে যাচ্ছ না। লিন শুধু দেখছিল যে সে কিভাবে মিথ্যে কথা বলছে। ছাও তার সিস্টারকে ধরে বলে তুমি তাড়াতাড়ি করে তার থেকে ক্ষমা চাও। সে ক্ষমা চাইতে বারণ করে দেয়। তখনই ওইখানে ডিরেক্টর আসে। তোমরা এখানে ঝগড়া কেন করছো আর তোমরা কি জানো যে তোমরা কার জায়গায় দাঁড়িয়ে আছো? এইখানের মালিকরা এই শহরের সব থেকে রিচ ফ্যামিলি থেকে বিলং করে। তোমরা কি এসব কিছু জানো? যা ডিরেক্টরের কাছে যায় আর বলে এই মেয়েটা অনেকক্ষণ যাবত এইখানের ওনার দাবি করছে আর আমাদের সবাইকে বিরক্ত করছে আর সেরেমনিটাকেও খারাপ করছে। তখন ডাইরেক্টর লিনের উপরে চিৎকার করে আরো বলে তুমি কে আর তুমি এইখানে কি করছো? এখানে নাটক কেন করছো? এটা দেখে সিন রেগে যায় আর সে ডাইরেক্টরের কাছে যেতে লাগে। তখনই তার সিস্টার তাকে থামিয়ে দেয় আর বলে আপনি আমাদের কন্ট্যাক্টটাকে খারাপ করে দিবেন। ডাইরেক্টর লিনকে বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কে আর এই বিল্ডিং এর মধ্যে কিভাবে এবার ঢুকতে পেরেছো?
সিন বলে সে আমার ওয়াইফ আর সে এখনই এইখান থেকে চলে যাবে। আর আপনি তার উপরে এইভাবে চিৎকার করতে পারেন না। তখনই ডিরেক্টরের কাছে একটা কল আসে আর তাকে বলা হয় আজকে ওই সেরিমনির মধ্যে ওই ফ্যামিলির সব থেকে ছোট সদস্য আসবে। এটা শুনে ডিরেক্টর অবাক হয়ে যায় আর লিকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কি চতুর্থ নাম্বারটা তুমি? এটা শুনে যা সামনে আসে আর বলে সে গরিব ফ্যামিলি থেকে বিলং করে, সে কিভাবেই বা হতে পারে। ডিরেক্টর গার্ডকে ডেকে নেয় আর গার্ডরা লিকে মারার জন্য যাচ্ছিল। তখন সে তাদেরকে থামাতে লাগে। গার্ডটা তাকে মারতেই যায়, তখনই লিয়ে দুজন ভাই ওইখানে এসে পড়ে আর তাদেরকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে কার সাহস হলো তাকে টাচ করার। তখন ডিরেক্টর তাকে দেখে গ্রিট করতে লাগে। তখন আরেকটা ভাই সেনকে ধাক্কা দিয়ে বলে তুমি আমার ফোনের থেকে দূরে থাকো। ডিরেক্টর ভাবে সে তো সত্যি তাদের ফোন, আমি ভুল মানুষের সঙ্গে শত্রুতা নিয়েছি। তখনই ওইখানে মেডিকেলের কিছু টিম আসে আর আমরা জানতে পারি যে এই প্রজেক্টটা মেডিসিনের সঙ্গে জড়িত। তারা সবাই এসে লিকে ম্যাডাম বলে আর আমরা জানতে পারি যে লিও একটা সার্জন আর সে অ্যাব্রড থেকে পড়ালেখা করে এসেছিল। এটা দেখে সিস্টার বলতে লাগে আপনারা তাকে ম্যাডাম কেন বলছেন? সে তো একটা মিথ্যেবাদী মহিলা। তার ম্যাডামের নামে খারাপ কথা শুনে ডক্টরটা রেগে যায় আর তাকে থাপ্পড় মারে। সেনের বোন রেগে যায় আর বলে এটা ভালো হয়নি। সেন লিয়ের কাছে আসে আর বলে এসব কিছু কি চলছে আর তুমি এটার ব্যাপারে আগে আমাকে কোনোদিনও কেন বলোনি? আমি এসব কিছুর এক্সপ্লেনেশন চাই। ভাই বলে আমরা এইগুলোর ব্যাপারে তোমাকে কেনই বা বলবো? তুমি তো কোনোদিনও আমার সিস্টারের সঙ্গেই থাকুনি। লি তার ভাইকে থামায় আর বলে তাকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনোই দরকার নেই। আর ওইখানে সবাই বুঝে যায় যে সেই তাদের সিস্টার। সেন লিয়ের কাছে এসে বলে আমরা আমাদের সমস্যা নিজের মধ্যেই সমাধান করে নিই আর এই প্রজেক্টটাকে শান্তিপূর্ণভাবে শেষ করি। তখন লি স্টেজে ওঠে আর এই প্রজেক্টটাকে শেষ করে দেয়। আর তার ভাইয়েরা তাকে নিয়ে ওইখান থেকে যাচ্ছিল, তখনই সিন ওইখানে আসে আর তাকে থামিয়ে বলে এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তখন লিয়ের ভাই তাকে চুপ করিয়ে দেয়। সিন বলে সে আমার ওয়াইফ আর আমাদের দুজনের মাঝখানে তুমি কোনো কথাই বলবে না। ভাই বলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে আর ডিভোর্স কার্ডটা তার মুখের মধ্যে মারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য লিয়ের অবস্থা খারাপ হয়ে যায় আর তার ভাই তাকে উঠিয়ে ওইখান থেকে নিয়ে যায়। তখনই তাদের সামনে সেন দাঁড়িয়ে যায়। ছাও তাকে থামায় আর লিয়ের ভাই লিকে নিয়ে চলে যায়। পরের সিনে লিয়ের ভাই বলে ডক্টর তোমাকে বলেছে বেড রেস্ট করতে, তাই তুমি বিশ্রাম নাও। আর তার বাচ্চাকে খাওয়াতে লাগে আর বলে পরে যাই হোক আমরা সবাই একসঙ্গে কাজ করব, তোমার শুধু বিশ্রাম নেওয়ার দরকার। অন্যদিকে জো তার ছেলেকে বলছিল তুমি অ্যাক্টিংটা ভালো করেনি আর তাকে জোর করে একটা ঔষধ খেতে দেয়। এটা দেখে ছেলেটা ভয় পেয়ে যায় আর ওই ওষুধটাকে খেয়ে নেয়। তখনই আমরা সিনকে দেখতে পাই আর সে ভাবছিল যে লি কিভাবে তার সব জিনিসপত্রর খেয়াল রাখতো। আর সে লিনের রুমে এসে তাকে চেক করতে লাগে আর দেখতে পায় যে তার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। আর সে তাকে বলে আমাদেরকে লিনকে হসপিটালে নিয়ে যেতে হবে। সেনের সিস্টার আসে আর বলে লি গ্রুপ যে প্রজেক্টটাকে ক্যান্সেল করে দিয়েছে, এখন ওই প্রজেক্টটা অন্য কোম্পানিরাও নিচ্ছে না। আর লি গ্রুপ আমাদের প্রজেক্টটাকে ব্যান করে দিয়েছে যাতে অন্য কোনো গ্রুপই না করতে পারে। আর সে লিকে কল করতে চায় কিন্তু লি তার কন্ট্যাক্টটাকে ব্লক করে রেখেছিল। যা বলে লি আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সিস্টার বলে সে এখন তোমার কল ধরছে না, এর মানে এসব কিছু সেই করেছে আর তুমি এখন তাকে বাঁচানোর চেষ্টা করছো। তুমি যদি এমনটা না করতে তাহলে 3 বছর আগেই সে অ্যাব্রোডে মারা যেত। আর ছাকে তার আঙ্কেলকে সাহায্য করতে বলে। ছা বলে আঙ্কেলের ট্রান্সফার 10 বছর আগে হয়ে গেছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে আঙ্কেলের বড় ছেলে এইখানে পার্টি অ্যাটেন্ড করার জন্য আসবে, তাহলে আমরা তার থেকে সাহায্য নিতে পারি। কিন্তু লি ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক অনেক বেশি ভালো, হতে পারে সে আমাদের সাহায্য নাও করতে পারে। স্যান বলে আমি স্যান ফ্যামিলির অর্ধেক প্রপার্টি দিয়ে বড় মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করি। পরের দিনে ম্যানেজার বলে আপনি যা যা বলেছিলেন সবকিছু হয়ে গেছে। আর সত্যি কি আপনি আপনার অর্ধেক প্রপার্টি লাইল্যান্ড গ্রুপকে দিয়ে দিতে চান? সেন বলে যতক্ষণ না আমি আমার প্রজেক্টটা পেয়ে যাব ততক্ষণ আমি সবকিছুই করতে পারি। ম্যানেজার বলে এই সব গিফট গুলো কি আপনি নিয়ে যেতে চান? সেন বলে হ্যাঁ, এইগুলো আন্ডার জন্য আর তুমি এইগুলোকে গাড়ির মধ্যে রেখে দাও। পার্টির পরে আমরা তার সঙ্গে দেখা করব। তখনই জায়ের ছেলে পিছন থেকে ডাকে আমিও যাব। ঝা বলে আজকে বাচ্চাদের পার্টি, তাহলে আমিও তার সঙ্গে যাই, কারণ আমি অনেকদিন যাবতীয় ডিপ্রেস ফিল করছি। আর ঝা ভাবতে লাগে আমরা সবাই যদি বাইরে একসঙ্গে যাই তাহলে আমাদের সবাইকে ফ্যামিলি মনে হবে। বাচ্চা বলে এই গিফট গুলো কার জন্য? সে বলে সিস্টার আনের জন্য, আর আমিও তোমার জন্য অন্যদিন কিনে আনবো। ছেলেটা বলে আমি এই গিফট গুলোকে চাই না। সিন জিজ্ঞাসা করে সে কি বলেছে? সে বলে এগুলো বাচ্চাদের কথা, তুমি ছাড়ো। সিন বলে আমি যাতে তার মুখের মধ্যে আর দ্বিতীয়বার এই কথাগুলোকে না শুনতে পাই। আমি অনেক তাড়াতাড়ি এই প্রজেক্টটা পেয়ে যাই, তারপরে আমি একটা বাসা কিনে নিব আর আমরা সবাই ওইখানে থাকবো। আর সে ওইখান থেকে চলে যায়। তখন সে তার ছেলেকে বলে তুমি ভালোভাবে পারফরমেন্স করো।
তাহলেই আমি তোমাকে মা ডাকতে দিব। পরের দিনে আমরা তাদেরকে একটা ইভেন্টে যেতে দেখি। লি ওইখানে তার বাচ্চার বার্থডে পালন করছিল। তখনই একজন মেয়ে এসে বলে সিন আর তার সঙ্গে একটা মহিলা আর বাচ্চা এসেছে কিছু গিফট নিয়ে, আমরা কি তাদের গিফট গুলোকে রেখে দিব? লিয়ের ভাই মেয়েটকে বারণ করে দেয়। লি তাদেরকে ভিতরে আসতে বলে আজকে আন্টির জন্য অনেক ভালো দিন, তাই তার বাবার এখানে থাকা উচিত। ভিতরে এসে সে জানতে পারে যে এটা তার মেয়ের বার্থডে আর এটা অন্য কারো বাসার মধ্যে হচ্ছে। সে এসে লিয়ের উপরে চিৎকার করতে লাগে যে আমার মেয়ের বার্থডে অন্য কারো বাসার মধ্যে কেন হবে? লি বলে এসব কিছু তো তোমাকে অ্যারেঞ্জ করার কথা ছিল আর তুমি এইখানে এসে চিৎকার করছো। তুমি বাবার দায়িত্ব পালন করো। আমার মেয়েকে এসব কিছু ডিজার্ভ করে না, নাকি এই ছেলেটা ডিজার্ভ করে? ছাড়। লিকে বলে তুমি আমার ছেলেকে এসব কিছু বলবে না। তোমার কি মনে হয় যে সে তোমার আর তোমার মেয়ের জন্য চিন্তিত? ছেলেটা বলতে লাগে বাবা বলেছে যখন বাবা প্রজেক্টটা পেয়ে যাবে তারপরে আমরা সবাই একসঙ্গে থাকতে লাগবো। লিন বলে তুমি এখানে অনকে দেখতে আসুনি, প্রজেক্টের জন্য এসেছো। ছেলেটা বলে আমরা সবাই একসঙ্গে থাকবো আর আমি সেন ফ্যামিলির উত্তরাধিকারী। লি বলে তুমি কি এইখানে এসব কিছু করার জন্যই এসেছিলে? আমার মনে হয়েছিল তুমি তোমার মেয়ের জন্য এইখানে এসেছো, আমি তোমার থেকে এটা আশা করিনি। অনেক হয়ে গেছে, তুমি তোমার লোকেদেরকে নিয়ে এইখান থেকে চলে যাও। তখনই মেয়েট ওইখানে এসে বলতে লাগে বাচ্চা কিছু একটা করেছে। আর তারা সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে মেয়ের যখন ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল লিন তার পিছনে যাচ্ছিল, কিন্তু পরের কোনো ভিডিও ক্লিপই ছিল না। এটাতে চাপ বেঁচে যায়, কিন্তু লিন ওই বাচ্চাটাতে গ্রেভির জুস দেখে ফেলে। আমি অনাথ আর বিধবা, তুমি আমার উপরে অত্যাচার করছো। লি বলে আমি তোমার ব্যাপারে পুলিশ স্টেশনে কমপ্লেন করব আর তোমার ছেলেকে জেলে দিয়ে দিব। এসব কিছু দেখে সেন রেগে যায় আর ছায়ের উপরে চিৎকার করে আমার মেয়ের সঙ্গে তুমি এটা কিভাবেই বা করতে পারলে? আমি সবসময় তোমার সাহায্য করেছি। লিয়ার বড় ভাই তার গার্ডগুলোকে ঝাঁকে ধরে ফেলতে বলে। সেন বলে আমি আমার অর্ধেক প্রপার্টি দিয়ে ওই প্রজেক্টটাকে নিতে চাই। লিয়ার ভাই তাকে বারণ করে দেয় আর বলে তুমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। লি বলে আজকের কথাগুলো আমি দুইটা শততে ভুলে যাব। প্রথম শত হলো চাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হোক আর ছাজাতে অন্য কোনো হসপিটালেই কাজ না পায়। আর দ্বিতীয় শত হলো তুমি একটা কন্ট্রাক্টে সই করবে, তোমার আন্টির সঙ্গে আর কোনোই সম্পর্ক থাকবে না। তখন সে তাকে প্রমিস করে। লি ওইখান থেকে চলে যায়। পরের দিন আমরা সেনকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পাই। তার অনেক বেশি আফসোস হচ্ছিল আর ভাবছিল যে আজকে সে কি করে দিয়েছে। হয়তো সে আর জীবনও তার মেয়ের সঙ্গে দেখা করতে পারবে না। তখনই ওইখানে ছা আসে আর বলে ওই মেয়েটাকে ভুলে যাও, ওই মেয়েটা তোমার ব্যাপারে একদমই চিন্তা করে না আর ওই মেয়েটা তোমার লাইফটাকে ধ্বংস করার জন্যই এসেছে। অন্যদিকে লিন তার ছোট ভাইকে বলে তার কাজের মধ্যে তাকে একদমই বিরক্ত করবে না, তার কাজ করতে দিবে আর সে যাতে কাজের মধ্যে কোনোই কষ্ট না পায়। এটা শুনে তার ছোট ভাই তার উপরে অনেক বেশি রেগে যায় আর বলে এখন তুমি তার ব্যাপারে এসব কিছু কেন ভাবছো? লিন বলে আমি যেমনটা বলছি এমনটাই করো আর সে ওইখান থেকে যেতে লাগে। তখনই লিনের কাছে একটা কল আসে আর ডক্টর তাকে বলে যে ম্যাডাম সিনসারের রিপোর্ট এসেছে আর ওনার ক্যান্সার। এটা শুনে সে অবাক হয়ে যায়। ডক্টর বলে আপনি এসে রিপোর্টটাকে কালেক্ট করে নিন। লিন বলে আমি কালেক্ট করতে পারবো না কারণ আমাদের ডিভোর্স হয়ে গেছে। ডক্টর বলে এমনটা কিভাবেই বা হতে পারে? 2 দিন আগেই তো উনি আপনার জন্য ফুল আর ফ্লাওয়ার কিনেছিল আর মেয়ের জন্য ড্রেস কিনেছিল। এটা শুনে লিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে সিন অনেক বেশি রেগেছিল আর তার হাতের গ্লাসটাকে ভেঙে বলে এসব কিছু তোমার জন্য হচ্ছে। তুমি যেদিন থেকে আমাদের লাইফে এসেছো আমাদের লাইফটা উলটপালট হয়ে গেছে। তোমার কারণে আমার ডিভোর্স হয়ে গেছে আর আমি তোমাকে সামলাতে সামলাতে আমার ফ্যামিলিকেই হারিয়ে ফেলেছি। আর সে তাকে ওই রুম থেকে বের হয়ে যেতে বলে। তখন সে তার কথার মধ্যে ফাঁসানোর চেষ্টা করে। তখন সিন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সে ওইখান থেকে চলে যায় আর ভাবে আজকের পর থেকে তো তুমি লিনের সঙ্গে দেখাই করতে পারবে না, তারপরে আমাকে তোমার ওয়াইফ বানাতে হবে। অন্যদিকে লিয়ের ছোট ভাই তার জন্য তার লাগেজ প্যাক করছিল কারণ সে আবারও অ্যাব্রোডে গিয়ে তার পড়ালেখা কন্টিনিউ করবে। সে বলে তুমি ভালোভাবে থাকবে আর ভালোভাবে আমার নেফিওর খেয়াল রাখবে। লি বলে তুমি আমার সঙ্গে চলো। সে বলে এইখানের বিজনেসটা কে দেখাশোনা করবে? বড় ভাই এসে বলে আমি তার সঙ্গে যাচ্ছি। লি যাওয়ার সময় বলে যা কিছু হয়েছিল সবকিছুই ভুলে যেও। পরের দিন সে তার বাসার মধ্যে যায় যেখানে সিন এখনো ড্রিঙ্ক করছিল। তখনই তার কাছে ছা আসে আর তার মনে হয় যে সে ছা না লিন, তাই সে তাকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না। এই সবকিছু লিন দেখে ফেলে আর সে অনেক বেশি কষ্ট পায়। সে রিপোর্টটাকে ওইখানেই ফেলে চলে যায়। সিন যখনই বুঝতে পারে সে ছা, সে তাকে তার থেকে দূর করে। আর তোমার সাহস কিভাবে হলো এইখানে আসার? ছা আবারও লিখে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগে। তখন সিন তার উপরে চিৎকার করে। তখনই তার কাছে ডক্টর কল করে আর বলে ম্যাডাম আপনার রিপোর্টটাকে কালেক্ট করে নিয়েছি। সে তাড়াতাড়ি করে
বের হয়ে আসে আর সে জেনে যায় যে সে অ্যাব্রোডে যাচ্ছে। আর সে তাড়াতাড়ি করে লির সঙ্গে দেখা করার জন্য এয়ারপোর্টে আসে। লি তো তাকে দেখতেও চাইছিল না, সে একবার তাকে দেখে ওইখান থেকে চলে যায়। সিন তার কাছে যেতে লাগে, তখন তার ভাইয়েরা তাকে আটকায়। ছোট ভাই তাকে অনেক বেশি মারে আর বলে তুমি আমার নেফিউ আর আমার সিস্টার থেকে দূরে থাকো। আর তার ভাইয়েরও ওইখান থেকে চলে যায়। পরের দিনে আমরা লিকে অ্যাব্রোডে দেখি যে এখানে সে রিসার্চ করছিল। সে নিজের কাজ অনেক ভালোভাবেই করতো আর অনেক বেশি সফলতাও পাচ্ছিল। তখনই তার কাছে একটা ডক্টর আসে আর বলে এটা হচ্ছে নতুন রিসার্চ, তুমি কি এটার ব্যাপারে কিছু জানতে পারবে? আর এটা স্ক্যানার ছিল। 3 বছর পরের দিনে লি তার মেয়ের সঙ্গে চায়না এসেছিল। তারা এয়ারপোর্টে ছিল। মেয়েটা বলে মা আপনি বলেছিলেন যে এয়ারপোর্টে পৌঁছালেই আঙ্কেল আমাদেরকে পিক করতে আসবে। তখনই ওইখানে তার ছোট ভাই আসে আর এসে নেফিউর সঙ্গে অনেক ভালোভাবে দেখা করে। সে জিনজিনকে কিছু ছবি দেখিয়ে বলে তাড়াতাড়ি বলো যে তোমার আঙ্কেলকে কোনটার মধ্যে ভালো লাগছে। জিনজিন ওই ছবিগুলোকে দেখে তার অনেক বেশি প্রশংসা করে। যেটার মধ্যে সিনেরও ছবি ছিল সে এটাকে দেখে বলে আঙ্কেল এটা কে? আঙ্কেল বলে এটাকে চুপচাপ দেখো, তোমার মাকে দেখানোর কোনোই দরকার নেই। জিনজিন ওই ছবিটাকে ডাস্টবিনে ফেলে দেয় আর বলে মা বলেছে যে উনি ময়লা, ওনাকে ডাস্টবিনেই থাকা উচিত। এটাতে তার ভাই বুঝে যায় যে লি তার বাচ্চাকে অনেক ভালোভাবে ট্রেনিং করিয়েছে তাকে ঘৃণা করার। অন্যদিকে সিনের কাছে যার জুনিয়র ডক্টর আসে আর তাকে বলে স্যার আপনি অ্যাব্রোড থেকে যেটা আনাতে চেয়েছিলেন এটা এসে গেছে। সে যখন ওইটাকে খুলে ওইটার মধ্যে লি আর তার ডটারের অনেকগুলো ছবি ছিল। সে এইগুলোকে দেখে খুশি হয়। তখনই ওইখানে ছা আসে। সে তাড়াতাড়ি করে ওই ছবিগুলোকে লুকিয়ে ফেলে। তখনই তার কাছে তার সিস্টার আসে, ল্যাপটপ দেখিয়ে বলে দেখেন লি আবারও চায় না ফিরে এসেছে। সিনও এটা দেখে শক হয়। সিস্টার বলে জানি না যে সে আমাদের সঙ্গে কি করবে, আমাদের তো অনেক ভালো লাইফ কাটছে, আমাদের প্রজেক্টটাও এগিয়ে যাচ্ছে। যখনই আমাদের প্রজেক্টটা এগিয়ে যাচ্ছে তখনই এই শয়তান মেয়েটা আবারও ফিরে আসছে যাতে সে আমাদের প্রজেক্টটাকে ধ্বংস করতে পারে। সিন বলে ভালোভাবে কথা বলো। সিস্টার বলে আমি কেন ভালোভাবে কথা বলবো, এই মেয়েটা তো আবারও আমাদের লাইফটাকে ধ্বংস করার জন্য এসেছে। তখন সিন তাকে একটা থাপ্পড় মেরে ওইখান থেকে চলে যায়। সে ওইখান থেকে যেতেই ছাউ তাকে উল্টাপাল্টা কথা বলে। সিস্টারও বোকা ছিল আর তার কথার মধ্যে এসে যায় আর বলে আমি এই মেয়েটাকে ছাড়বো না, তাকে ধ্বংস করার একটা পদ্ধতি বের করব। তারপরে আমরা জিংজিং আর লিয়ার ভাইকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই। ভাই বলে আমি জিংজিংকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি আর আমি তোমার মিটিং একজনের সঙ্গে ফিক্স করেছি। তারা দুজন লিয়ের উপরে নজর রাখছিল। তখনই একজন ছেলে এসে তার সামনে বসে। লি তাকে চিনে যায় কারণ সে তার পুরনো বন্ধু ছিল আর তাকে বলে তুমি তো অ্যাব্রোডে ছিলে আর তুমি এইখানে কি করছো? মাং বলে আমার কাজের থেকেও তুমি বেশি ইম্পর্টেন্ট ছিলে তাই আমি এইখানে এসে গেছি। আর সে লিয়ার প্রশংসা করতে লাগে আর তাকে বিয়ের জন্য প্রপোজ করে। অন্যদিকে আমরা ছা আর তার সিস্টারকে দেখতে পাই। তারা লিয়ের ব্যাপারে কথা বলা বলি করছিল। তখনই তারা লিকে রেস্টুরেন্টের মধ্যে দেখতে পায় আর তার ভাইকে কল করে বলে তুমি তাড়াতাড়ি করে এইখানে আসো, তোমার ওয়াইফ যে তোমাকে ধোকা দিচ্ছে এটা আজকে তুমি জেনে যাবে। লি মাংকে বারণ করে দেয়। তখনই তার মেয়ে একটা গ্লাসকে ফেলে দেয়। তখন সে তাদের দুজনকে দেখে ফেলে আর বুঝে যায় যে এইসব কিছু তারাই করেছে। জিনজিন তার মায়ের কাছে এসে পড়ে আর তার ভাই দেওয়াল পরিষ্কার করছিল। জিনজিন এমন নাটক করে যে সে কিছু জানে না আর বলে মা এই পার্সনটা কে? লিন বলে এটা কার প্ল্যানিং। তখন জিনজিন গিয়ে মাঙের হাত ধরে বলে মা আমি এই বাবাকে পছন্দ করেছি। লিন বলে মিসবিহেভ করবে না। জিংজিং বলে আমার এই বাবাই চাই, আপনি তাড়াতাড়ি করে তার সঙ্গে বিয়ে করে নি। লিন যখনই দাঁড়ায় তখনই জিংজিং ওইখান থেকে যেতে লাগে আর তার সিনের সঙ্গে ধাক্কা লাগে। সে তার মেয়েকে চিনে যায় আর লিন তাকে তার কাছে ডাকে আর সে তাকে বলে তাকে এইখান থেকে নিয়ে যাও। তখনই এইখানে ছাও আসে আর তার ভাই ম্যাংকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মাং লিনকে জিজ্ঞাসা করে এই লোকটা কে? লিন বলে সে আমার এক্স হাজবেন্ড। মাং হেসে বলে হ্যালো এক্স হাজবেন্ড। আর ছাকে দেখে বলে আপনি নিশ্চয়ই এক্স হাজবেন্ডের বড় সিস্টার। এটা শুনে লির মুখ থেকে পানি বের হয়ে যায় আর সে বলে আমি ওয়াশরুমে যেতে চাই। সে ওয়াশরুমে যায় আর তার পিছনে ছাও যায়। সিন তাকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি একসঙ্গে আছো? মাং বলে তোমার আমাদেরকে দেখে কি মনে হয়? তখনই একটা মেয়ে পিছন থেকে চিৎকার করে। সিন বলে এই দেখো রিলেশনশিপ এমন হয়। মাং বলে তুমি আমাদের থেকে জেলাস। সিন বলে একদমই না, আমি শুধু তোমাকে বলছি যে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপই অনেক বেশি ভালো হয়। তখনই ওই মেয়েটা
আবারও চিৎকার করে আর বলে আমি তোমার সঙ্গে বিয়ে করে অনেক বেশি রিগ্রেট করছি। মাং বলে এই দেখো না হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ, হাজবেন্ড যদি তোমার মতো হয় তাহলে সবসময় এমনই হয়। আর তারা দুজন একে অপরকে টন্ট মারছিল। অন্যদিকে ছা লিনকে বলে তুমি এখানে আবারও কেন এসেছো। লিন বলে তুমি তোমার কাজের মধ্যে ফোকাস করো, ছা বলে তুমি সিনের থেকে দূরে থাকবে। তখন লিন তাকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে আমার তোমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর ওইখান থেকে বাইরে আসে। সে যখনই ওইখানে আসে সিং এর আঙুল তার চোখের কাছে ছিল। মাং তাড়াতাড়ি করে তার আঙুলটা চোখে মেরে লিনের সামনে অ্যাক্টিং করতে লাগে। লিন বলে তুমি আমার ফ্রেন্ডের সঙ্গে এমনটা কেন করছো। সেন বলে সে মিথ্যে কথা বলছে। সিন বলে সে মিথ্যে কথা বলছে আর আমি এমন কিছুই করিনি। মাং বলে সে মিথ্যে কথা বলছে আর সে একটু আগে আমাকে থাপ্পড়ে মেরেছে। এটা শুনে লিন আরো বেশি রেগে যায় আর সে শিনকে আরো বেশি কথা শুনিয়ে মাংকে নিয়ে ওইখান থেকে চলে যায়। সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে গাড়ির মধ্যে বসে পড়ে আর মাং ওঠার আগে তাকে লুজারের ইশারা করে। পরে সিনে সে লিকে তার বাসার মধ্যে ড্রপ করে আর বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। লিন বলে কেমন মিথ্যে কথা। সিন তাদেরকে দূর থেকে দেখছিল আর দেখতে দেখতে তার গাড়ি একটা পাথরের সঙ্গে ধাক্কা খায় আর তার গাড়িটা নষ্ট হয়ে যায়। মাং বলে তোমার হাজবেন্ড আমাকে মারেনি, আমি শুধু তাকে ডিস্টার্ব করার জন্য এটা করেছি। লি বলে সমস্যা নেই আর সে লিকে কিছু গিফট দেয় আর সে ওইখান থেকে চলে যায়। জিং জিং তার কাছে আসে আর বলে বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, সে কে। সে উইন্ডো দিয়ে দেখে আর সে ছিল সিং। সে তার মেয়েকে শুইয়ে দেয় আর ভাবে যে সে এইখানে কেন দাঁড়িয়ে আছে। সিনের গাড়িটা খারাপ হয়ে গেছিল তাই সে ওইখানে দাঁড়িয়ে ছিল। মেকানিক এখনো আসেনি। পরের দিন লি তৈরি হয়ে যায় কারণ সে তার কোর ডক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছিল যার সঙ্গে সে এক্সপেরিমেন্ট করবে। সে যে হোটেলটায় যায় ওই হোটেলের মধ্যে সিন যা আর তার সিস্টার এসেছিল। তখনই সিনের কাছে একটা কল আসে আর সে ওইখান থেকে বের হয়ে যায়। ঝা আর তার সিস্টার লিনকে দেখতে পায়। সিস্টার বলে আমি এখনই তাকে উচিত শিক্ষা দিচ্ছি আর তাড়াতাড়ি করে আমার ভাইকে ডেকে নিচ্ছি। ঝা বলে এমনটা করবে না, আমার কাছে আরো ভালো একটা প্ল্যানিং আছে। আর সে তার আইডিয়াটা বলে। তারপরে আমরা লিনকে দেখতে পাই সে তার কো ডক্টরের অপেক্ষা করছিল। সে এখনো আসেনি। বাইরে আমরা ঝা আর সিস্টারকে দেখতে পাই। সে ওয়েটারের ড্রেস পরে ছিল আর সে পানির গ্লাসে ড্রাগস মিশিয়ে দিয়েছিল। সে ওইটাকে তাকে দিয়ে আসে আর লিনার খাওয়ার পরে তার মাথা ঘুরতে লাগে আর তার সিনের সঙ্গে থাকা লাগে। সিনকে বলে তাড়াতাড়ি করে আমার সাহায্য করো আর সিন তাকে নিয়ে হসপিটালে আসে। পরের দিন তার চোখ খুলে তার সামনে সেন ছিল। সেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। লিন বলে তুমি এইখান থেকে চলে যাও আর সে ওইখান থেকে চলে যায়। সে কাউকে কল করে বলে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করো আর আমি এটা জানতে চাই যে আমার সঙ্গে এই কাজটা কে করেছে। পরের দিন সে কলে ছিল আর তাকে একটা লোক বলছিল যে তোমার কো ডক্টরের সঙ্গে তোমার স্টেয়ারেই দেখা হবে। লিকে দেখে সে অবাক হয়ে যায় আর বলে তুমি কি আমার কো ডক্টর। লিও এইটাই জিজ্ঞাসা করে আর লিয়ের এটাতে অনেক বেশি আফসোস হয়। পরের দিনে তারা দুজন একসঙ্গে কথা বলছিল। তখনই লিয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট এসে বলে লি আমরা জানতে পেরেছি যে তোমার সঙ্গে এই কাজটা কে করেছে। আর এইটার মধ্যে তার সিস্টারকে অনেক ভালোভাবেই দেখা যাচ্ছিল। এটাতে লি অনেক বেশি রেগে যায় আর তাকে বলে আমি তোমার সঙ্গে কোনো প্রজেক্টই করতে চাই না। সিন বলে প্রজেক্ট আমার লাইফ। লি বলে ঠিক আছে, আমার দুইটা সত্য, তুমি আমাকে কোনোদিনও বিরক্ত করবে না আর আমার এই প্রজেক্টের মধ্যে মাঙ্গো থাকবে। সিন বলে মাং কিভাবে বা থাকতে পারে। লিন বলে সে তার 17 বছরের রিসার্চ করেছিল আর সে গোল্ডেন অ্যাওয়ার্ডও পেয়েছে আর সে অনেক বেশি যোগ্য। মাঙ্গো বলে হ্যাঁ আমি এটার মধ্যে থাকতে চাই। হসপিটালের বাইরে তারা তিনজন হাঁটছিল। তখনই আমরা সিং সিংকে দেখতে পাই সে বাইক চালাচ্ছিল। সে বলে ড্যাডি আর সিং তার হাতটাকে ছড়িয়ে দেয়। ভাবছিল যে সে তার কাছে আসবে কিন্তু সে গিয়ে মাঙ্গের কোলে উঠে যায় আর বলে ড্যাডি আমি আপনাকে পিক করার জন্য এসেছি। সিং কিছু বলতে চায়। লিং তাকে চুপ করিয়ে ওইখান থেকে যেতে লাগে আর সে তার মেয়েকে দেখে হেসে বলে মা আর বাবা অনেক বেশি খুশি হয়েছে। ম্যাং তার দিকে দেখে ভাবে এটা আমার রিয়েল ড্যাড আর আমার মা তাকে অনেক বেশি ঘৃণা করে। আমার তো আপনাকে দেখে অনেক বেশি কষ্ট হয়। স্যাং তার বাসায় আসে আর তার সিস্টারকে জিজ্ঞাসা করে কালকে তুমি কি করেছো। সে বলে আমি কিছুই করিনি। সিন বলে এই সিসিটিভি ফুটেজটাকে দেখো যেটাতে তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তখন সিন তাকে একটা থাপ্পড় মারে। তোমার সাহস কিভাবে হলো এসব কিছু করার, তুমি তো জানো যে এসব কিছু ইল্লিগাল। সিস্টার বলে আমি নিজে থেকে করিনি। সে বলে এগুলো তোমাকে কে করতে বলেছে। সিস্টার কিছু বলতেই পারতো তখনই তার কাছে ছাই এসে পড়ে আর বলে তাকে জোর দেওয়া বন্ধ করো, সে বাচ্চা। পরের দিন সিন রিসার্চ করছিল আর তার দরজার মধ্যে নক হয়। সে খুশি হয়ে যায় আর ভাবে যে লি হবে কিন্তু দরজা খুলে মাকে দেখতে পায়। সে বলে হ্যালো এক্স হাজবেন্ড। এটা শুনে সিন অনেক বেশি রেগে যায় আর ভিতরে এসে পড়ে। মাং আর লিও ভিতরে আসে আর সে তাদের কাজ করা শুরু করে। কাজের মাঝখানে সে আবারও লুজারের ইশারা দেয়। তখনই ওইখানে যা আসে। সিন জিজ্ঞাসা করে তুমি এইখানে কেন এসেছো।
সে বলে আমি তোমার সাহায্য করতে এসেছি আর সে কাজ করতে লাগে। লিয়ের হাতে কেমিক্যাল ছিল, সে ইচ্ছে করে ওইটাকে তার হাতে ফেলে আর নাটক করতে লাগে আর সিনের সামনে নাটক করে যে লি আমার সঙ্গে এই ড্রামাটা করছে। লিন ওইটাকে তার হাতের মধ্যে ফেলে বলে এটা শুধু নাইট্রোজেন আর তুমি ফালতুতেই নাটক করছো। এটা দেখে সিয়ানও রেগে যায় আর বলে এইখান থেকে চলে যাও। তখন সেও ওইখান থেকে চলে যায়। রাতে সিন তাকে বলে চলো আমি তোমাকে ড্রপ করে দেই। ম্যাং বলে এটার কোনোই দরকার নেই, আমি আছি। আর সে তাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তারা গাড়ির মধ্যে ছিল, তখনই তারা যাকে একটা লোকের সঙ্গে দেখতে পায়। ঝা ওই লোকটাকে বলছিল যে রিসার্চটা হবে কালকে, এটা সবার সামনে অ্যানাউন্সমেন্ট করা হবে, কালকেই জানা যাবে যে আমি এটাকে করবো নাকি না। তখনই ওই লোকটা তাকে একটা পেন ড্রাইভ দেয়, এই পেন ড্রাইভটাকে অন্য পেন ড্রাইভের সঙ্গে এক্সচেঞ্জ করে দিবে। পরের দিন আমরা সবাইকে অ্যানাউন্সমেন্ট সেরেমনিতে দেখতে পাই, যেখানে সিন গিয়ে তাকে ওই পেন ড্রাইভটা দেয়। সে সবার সামনে ওই পেন ড্রাইভটাকে দেখায়। ওই পেন ড্রাইভের মধ্যে লিয়ের কিছু এডিটেড ছবি ছিল। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর ভেবে নেয় যে এই সবকিছু তার সিস্টারই করেছে। আর সে সবার সামনে বলতে লাগে এই ছবিগুলো ফেক। সিস্টার বলে এই ছবিগুলো কিভাবে বা ফেক হতে পারে, তুমি এমনই মেয়ে। লি বলে এই ফালতু কথা বলা বন্ধ করো আর তুমি নিজেকে দেখো, তুমি আমার নখের যোগ্য না। ছা বলে আমার কথা ভালোভাবে শোনেন, আমি অনেক এডুকেটেড আর বড় ফ্যামিলি থেকে বিলং করি। সে অনেক বড় মিথ্যুক, তার 3টা বড়লোক ভাই আছে যারা হঠাৎ করেই তার লাইফের মধ্যে এসেছে। আমার মনে হয় না যে এগুলো তার ভাই, হঠাৎ করে তার কাছে এতগুলো ডিগ্রি এসে গেছে, সে তো সারাদিন বাসেই থাকতো। আমি জানি যে এই ডিগ্রিগুলো ফেক। সিন লিকে সাপোর্ট করে বলে এমনটা না, সে অনেক ভালো ডক্টর, আমি তাকে অনেক বছর যাবতই চিনি। লি নিজেকে প্রমাণ করে যে সে কিভাবে ভালো ডক্টর আর এই রিসার্চটা সবার জন্য অনেক বেশি ভালো। তখন ওইখানকার জাজরা বলে দেয় যে এই রিসার্চটা ভালো আর আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা শুনে লি খুশি হয়ে যায়, কিন্তু ঝা একদমই খুশি হয় না আর সে চিৎকার করতে লাগে। তখনই ম্যাং ওই লোকটাকে নিয়ে ওইখানে আসে, যাকে আগের রাতে তারা ছায়ের সঙ্গে দেখেছিল। আর ওই লোকটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। লোকটা বলে যে ছায়ের বলেতে আমি পেন ড্রাইভটাকে চেঞ্জ করেছি আর ওই ছবিগুলোকে এডিট করেছি। ঝা অবাক হয়ে যায় আর বলে তুমি কে? আমি তো তোমাকে প্রথমবারই দেখেছি, আমি তোমাকে চিনিও না আর তুমি এমন মিথ্যে কথা কেন বলছো যে আমি তোমাকে চিনি? লোকটা বলে ফালতু কথা বলা বন্ধ করো, আজকে তোমার জন্যই আমি এইখানে আছি। তোমার এই কাজটা করার আগে বলার দরকার ছিল যে তুমি কার সঙ্গে শত্রুতা করছো। আমি যদি জানতাম যে তুমি লি ফ্যামিলির সঙ্গে এসব কিছু করছো তাহলে আমি তোমার সঙ্গে থাকতামও না। ঝা বলে আমি তো তোমাকে চিনিও না। লোকটা বলে কালকে রাতে তুমি আমার সঙ্গে ছিলে আর আমি তাকে পেন ড্রাইভটা দিয়েছিলাম আর মাঙের থেকে ক্ষমা চায় আর ওই লোকটাকে ওইখান থেকে বের করে দেয়। তখন লিন তাকে একটা ডিএনএ রিপোর্ট দেয় আর বলে ছায়ের বাচ্চাটা তোমার ফ্রেন্ডের না, এটা এই লোকেরই ছিল। এটা শুনে তো ওইখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। দেন তার উপরে চিৎকার করে ঝা বলে সে মিথ্যে কথা বলছে আর তাকে ওই রিপোর্টটা দিয়ে বলে এই রিপোর্টটাও কি মিথ্যে কথা বলছে নাকি। এটা দেখে সে জোরে জোরে চিৎকার করতে লাগে। সিস্টার বলে এমনটা কিভাবে হতে পারে, সে তো বলেছিল যে এটা সিনের স্থান। সিন এটা শুনে অবাক হয়ে যায় আর বলে তুমি তো বোকাই। সিন বলে তুমি আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছ, তুমি এত বেশি মিথ্যুক যে তুমি সবাইকে এক একটা মিথ্যে কথা বানিয়ে শুনিয়েছ আর তুমি আমার থেকে প্রমিস নিয়েছ যাতে তোমার সত্যিটা আমি কাউকেই না বলি। আমি তোমাকে সাপোর্ট করেছি আর তোমার ছেলেরও অনেক ভালোভাবেই খেয়াল রেখেছি আর তুমি আমার সঙ্গে এমনটা করেছ, আমি এটা তোমার থেকে কোনোদিনও আশা করিনি। এটা শুনে যা জোরে জোরে হেসে বলে তুমি তো নিজেই ধ্বংস, আমি কি তোমাকে ধ্বংস করব? আমি জানি না যে তুমি কেমন, আমি কত 3 বছর যাবতই তোমাকে দেখছি, তুমি 1 নম্বরের বোকা ছেলে। তখন মাং তাকে একটা রিপোর্ট দেয় আর তাকে বলে তুমি অনেক খারাপ মা আর তুমি তোমার ছেলের অবস্থা এমন করে দিয়েছো যে সে আর কোনোদিনও ঠিক হতে পারবে না। সে রিপোর্ট দেখে জোরে জোরে কান্না করতে লাগে আর হেসে বলে এসব কিছু তোমার কারণে হয়েছে। লি তাকে থাপড় মারতে চায়, তখন সেন তার হাত রাখে ধরে, যা বলে দেখেছো সে এখনো আমাকে প্রটেক্ট করে। তখনই সেন তাকে একটা থাপড় মারে আর লিনকে বলে তাকে মেরে তুমি তোমার হাত রাখে নোংরা করবে না। আর ছাকে বলে তুমি একটা পাগল মহিলা, তুমি কোনোদিনও ভালো হবে না। তখনই মাং তার লোকেদেরকে ডেকে তাকে ওইখান থেকে বের করে দেয় আর সে সিস্টারকে বলে তুমিও তাকে ড্রাগ দিয়েছিলে, তুমিও জেলে যাবে। সিস্টার বলে তুমি এমনটা করবে না আর আমিও এইসব কিছু ঝায়ের বলাতেই করেছিলাম। পরের দিনে সিন আর লিন অপারেশন থিয়েটারে যায় জায়ের ছেলে চিকিৎসা করার জন্য। তারা অনেক বেশি কষ্ট পায় কারণ তারা ছায়ের ছেলেটাকে বাঁচাতে পারে না। ছাও ওই হসপিটালেই ছিল, তার পায়ের মধ্যে হ্যান্ডকাপ ছিল আর সেও শুনতে পায় যে তার ছেলে মারা গেছে। সে পাগল হয়ে গেছিল আর সে এটা শুনে হাসতে লাগে। পরের দিনে আমরা সিনকে দেখতে পাই, সে জানতে পারে যে তার মেয়ের অবস্থা অনেক বেশি খারাপ। তখন সে তার বোন মেরুর টেস্ট করে আর তারটা ম্যাচ হয়ে যায় আর অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনার বোন মেরু ট্রান্সফার করা যাবে। অন্যদিকে লি তার মেয়ের সঙ্গে ছিল, তখনই একটা নার্স আসে, ইঞ্জেকশন দিতে লাগে। ছাইটা নোটিস করে তার হাত ধরে আর দেখতে পায় যে এটা ছা। সে তার সঙ্গে ঝগড়া করতে লাগে আর সে তার মেয়েটাকে ইঞ্জেকশন লাগাতে যাচ্ছিল।
তখনই ওইখানে তার ভাইয়েরা এসে পড়ে আর তাকে লাথি মেরে ফেলে দেয় আর তাকে রুম থেকে বাইরে বের করে দেয়। লিন যখন বাইরে আসে তখন সে সিনকে রোগের পোশাক পরে থাকতে দেখে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এটাকে কেন পরে আছো। সিন বলে আগের প্রবলেমগুলো আবারও আমার লাইফে আসছে আর আমার সার্জারি। লিন বলে ওকে আর সে ওইখান থেকে যেতে লাগে তখন সিন তাকে পিছন থেকে হাক করে আর তার আগের ভুলের জন্য তার থেকে ক্ষমা চায়। তখন লিনও কান্না করে আর তারা দুজন নিজেদের রাস্তার মধ্যে চলে যায়। পরের দিনে লি তার মেয়ের অপারেশন করছিল আর তার মেয়ের বোন মেরেও পেয়ে যায়। তখনই এখানে ডক্টর আসে আর বলে যে লোকটা বোন মেরে দিয়েছিল তার অবস্থা অনেক বেশি খারাপ। লি বলে আগে আমাকে এই অপারেশনটা করে নিতে দাও। অপারেশনটা সাকসেসফুলি হয়ে যায়। লোকটা বলে ওই লোকটা আপনার হাজবেন্ড। এটা শুনে লিন অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে ওইখানে যায়। তারপরে আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই যে জিংজিং আর মাংয়ের সঙ্গে সিনকে দেখতে আসে। সিনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর সে কোমাতে চলে যায়। তখনই মাং তাকে বিয়ের রিং দিয়ে প্রপোজ করে। সে তার দিকে হাত এগোতেই যায়। জিংজিং বলে বাবা তাড়াতাড়ি ওঠেন না হলে মা অন্য কারোর সঙ্গে বিয়ে করে ফেলবে। তখন সিনেরও জ্ঞান ফিরে আর এইখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।